হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ক্যাম্পাস। আজকে আমরা নিউটনের গতিসূত্রের অ্যাডভান্স যে নিউমেরিক্যালগুলো আছে সেই অ্যাডভান্স নিউমেরিক্যালগুলো করব। মোট 18টা নিউমেরিক্যাল আছে। নিউমেরিক্যালগুলো পরপর সলিউশন করতে থাকবো। তোমরা যারা বেসিক নিউমেরিক্যালগুলো করোনি বা বেসিক নিউমেরিক্যালের ভিডিওটা দেখোনি তারা এর আগের ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? সেটা প্রবলেম সেট 1, এটাকে প্রবলেম সেট 2 বলতে পারো বা অ্যাডভান্স নিউমেরিক্যাল সেট বলতেও পারো। তো চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 1.5, দাঁড়াও স্ক্রিনটা সেট হোক। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 1.5 ইন্টু 10⁸ কিলোমিটার। সূর্য ও পৃথিবীর সংযোজক সরলরেখার কোন বিন্দুতে পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণ পরস্পর সমান ও বিপরীত? সূর্যের ভর পৃথিবীর ভরের 3,36,400 গুণ। তাহলে আমাদের এখানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বলে দিয়েছে এবং একটা নির্দিষ্ট বিন্দুতে এদের পারস্পরিক যে আকর্ষণ বল সেটা পরস্পরের সমান হবে এবং বিপরীতমুখী হবে। সেটা কোন বিন্দুতে, মানে সেই বিন্দুটা কোন বিন্দুতে, এবং সূর্যের ভর পৃথিবীর ভরের 3,36,400 গুণ বেশি। তাহলে আমরা সলিউশন করা শুরু করি। প্রথমে আমরা লিখি যে ধরি সূর্যের ভর, ধরি সূর্যের ভর ms, পৃথিবীর ভর me, মাস অফ সান, মাস অফ আর্থ। ঠিক আছে, এখন মনে করি যে পৃথিবী থেকে আর দূরত্বে এদের পারস্পরিক আকর্ষণ বল সমান ও পরস্পর বিপরীতমুখী। তো মনে করি পৃথিবী থেকে আর দূরত্বে এদের পারস্পরিক আকর্ষণ বল সমান ও বিপরীত মুখী। ঠিক আছে, মনে করি পৃথিবী থেকে আর দূরত্বে এদের পারস্পরিক আকর্ষণ বল সমান ও বিপরীতমুখী। তাহলে এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এফ ই সমান এফ এস, এফ ই সমান এফ এস। ঠিক আছে, মানে সূর্য দ্বারা আকর্ষণ বল এবং পৃথিবী দ্বারা আকর্ষণ বল দুটো পরস্পর সমান। এবার আমরা এফ ই এর মান বসাই, এম ই ইন্টু 1। কেন 1 লিখছি বলছি। মনে করি যে ধরো এখানে এই যে সূর্যটা আছে, এখানে পৃথিবী আছে, এদের মধ্যবর্তী দূরত্ব 1.5 ইন্টু 10⁸ কিলোমিটার। তো এখান থেকে আমি এইরকম একটা বিন্দু নিলাম, এইরকম একটা বিন্দু নিলাম। এই বিন্দুতে আমরা একটা ইউনিট মাস রাখলাম, ইউনিট মাস। এখানে আমরা একটা ইউনিট মাস রাখলাম, এখানে আমরা একটা ইউনিট মাস রাখলাম। ঠিক আছে, আচ্ছা ওটা ওখানে দেখা যাচ্ছে না লোগোতে, দেখো এটা একটা আমরা ইউনিট মাস রাখলাম। তো সেই ইউনিট মাসের জন্য আমরা ওখানে ওটা ক্যালকুলেট করব। ঠিক আছে, ইউনিট মাসের জন্য আমরা ওখানে আকর্ষণ ও বিকর্ষণ বলের মান নির্ণয় করব। সরি, আকর্ষণ না বিকর্ষণ না, কেবলমাত্র আকর্ষণ বল মান নির্ণয় করব। এবার এখানে এফ এস এর মানটা নির্ণয় করা যাক, এম এস ইন্টু 1 ব্র্যাকেটে ডি মাইনাস আর তার হোল স্কোয়ার। ডি আমরা কি ধরলাম, সূর্য থেকে পৃথিবীর মোট যে দূরত্ব, মোট এখান থেকে এই পর্যন্ত মোট দূরত্বটাকে আমরা ডি ধরলাম, আর এখান থেকে এই পর্যন্ত দূরত্বটাকে আমরা আর ধরলাম।
তাহলে সূর্য থেকে পৃথিবীর মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা, এই সূর্য থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্বটাকে আমরা ডি মাইনাস আর লিখতে পারি। এটাকে আমরা ডি মাইনাস আর দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, এবার এখানে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি কেমন আসবে এটা দেখো, ডি মাইনাস আর বাই আর, এটা আমি একটু স্টেপ জাম্প দিলাম, এম এস বাই এম ই রুট, এখান থেকে স্কোয়ার তুলে দিলে এদিকে এসে সেটা রুট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার ডি বাই আর মাইনাস ওয়ান ইকুয়ালস টু, এটা কত হচ্ছে এম এস বাই এম ই। এটা তো প্রশ্নে বলেই দেওয়া হয়েছে যে সূর্যের ভর পৃথিবীর ভরের 3,36,400 গুণ। তো এখানে আমি সেটাকে রুটের মধ্যে লিখে দেবো 3,36,400, 3,36,400। ঠিক আছে, আচ্ছা এবার এটাকে একটু রুট করে দিই। হ্যাঁ, একটু ক্যালকুলেটর এটাকে রুট করে দেখা যাক এটার ভ্যালু কত আসবে। এখান থেকে আমরা লিখতে পারি ডি ইকুয়ালস টু, আর এর ভ্যালু ডাইরেক্ট এখানে বসিয়ে দেই 1.5 ইন্টু 10⁸, ব্র্যাকেটের মধ্যে আসবে রুট আন্ডার 336,400 প্লাস 1। এ পুরোটাকে ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডি সমান সমান 258,000 তো কিলোমিটার। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 2,58,000 কিলোমিটার। তাহলে প্রথমে আমরা এখানে লিখেছিলাম যে মনে করি পৃথিবী থেকে আর দূরত্বে, মনে করি পৃথিবী থেকে আর দূরত্বে এদের পারস্পরিক আকর্ষণ বল সমান ও পরস্পর বিপরীতমুখী, এটা ধরে নেওয়া হয়েছিল। তারপরে আমরা সলিউশন করলাম এবং উত্তর পেয়ে গেলাম কি 2,58,000 কিলোমিটার দূরে এদের পারস্পরিক আকর্ষণ বল পরস্পর সমান ও বিপরীতমুখী। এবার আমরা সেকেন্ড কোশ্চেনে যাই। চলো, পৃথিবীকে আর ব্যাসার্ধের একটি সুষম গোলক হিসাবে ধরে নাও। পৃথিবীকে আর ব্যাসার্ধের একটি সুষম গোলক হিসাবে যদি ধরে নেওয়া হয়, তাহলে ভূপৃষ্ঠ থেকে যে কোনো উচ্চতায়, উচ্চতা এইচ, ভূপৃষ্ঠ থেকে যে কোনো উচ্চতা এইচ এ অভিকর্ষ ত্বরণ G1 এবং ভূগর্ভে একই গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান G2 হলে দেখাও এই ইকুয়েশনটা। মানে পৃথিবীকে একটা প্রথমে আর ব্যাসার্ধের, এখানে একটু গোলকটা এঁকে নেই, আর ব্যাসার্ধের একটি গোলক কল্পনা করা হয়েছে পৃথিবীকে। এবার ব্যাসার্ধটা আঁকার দরকার, পৃথিবীকে একটি আর ব্যাসার্ধের গোলক হিসাবে কল্পনা করা হয়েছে। এবার এখান থেকে এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে যে কোনো উচ্চতা এইচ, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, এখান থেকে আমরা এইটুকু কনসিডার করতে পারি যে এই উচ্চতাটাকে আমরা এইচ হিসাবে ধরছি। এই যে হাইটটা আছে, এই হাইটটাকে আমরা এইচ হিসাবে ধরছি। এবার এখানে বলা হচ্ছে যে এই একই মাপের গভীরতা, একই মাপের গভীরতা ভিতরের দিকে, কিন্তু সেটা এই এইচটা হবে লেস দ্যান আর, এইচটা হবে লেস দ্যান আর। যদি এরকম হয় তাহলে এই বিন্দুতে যে আকর্ষণ বল, এই বিন্দুতে আকর্ষণ বল সেটার মান G1 এবং এই বিন্দুতে যে আকর্ষণ বল সেটার মান হবে G2। যদি এমন হয় তাহলে তোমরা এই ইকুয়েশনটাকে প্রমাণ করে দেখাও। তাহলে এই ইকুয়েশনটাকে প্রমাণ করো। তাহলে আমরা এবার প্রমাণ শুরু করি। প্রশ্নটা আমরা বুঝলাম, এবার প্রমাণটা শুরু করি। দেখো প্রথমে আমরা কি বলবো, যে আমরা জানি G সমান কি, জি এম বাই আর স্কোয়ার, GM বাই আর স্কোয়ার, এটা আমরা জানি। এবং পৃথিবীর ঘনত্ব, পৃথিবীর
ঘনত্ব রো, পৃথিবীর ঘনত্ব হচ্ছে রো, এবং এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান আমরা নির্ণয় করব G1 সমান জি ইন্টু, এবার আমরা এখানে কি করবো, জাস্ট এম এর মানটা বসিয়ে দেবো। এখানে যে এই যে এমটাকে লেখা হয়েছে, এই এম এর মানটাকে আমরা এবার এখানে বসিয়ে দেবো। লাইট বোঝা যাচ্ছে না যদিও। আচ্ছা, এখানে 4/3 পাই আর কিউব ইন্টু রো, 4/3 পাই আর কিউব ইন্টু রো। এখানে আমরা এম এর মানটাকে বসিয়ে দিলাম, আর ভেতরে এখানে যে আর এর মানটাকে বসাবো, এখানে আরটা কিন্তু হবে যে আর প্লাস এইচ, কারণ ভূপৃষ্ঠের থেকে এইচ উচ্চতায় আছে, আবার পৃথিবীর ব্যাসার্ধ আর, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটা আলটিমেট কতটা উচ্চতায় আছে, আর প্লাস এইচ এই উচ্চতায় আছে। তাহলে আমরা এখানটাকে যদি ক্যালকুলেশন করি পাবো কি 4/3 পাই জি আর, 4/3 পাই জি আর ইন্টু 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2, আমরা এটা পাবো এখান থেকে। ঠিক আছে, আচ্ছা আমরা এবার G2 এর মান নির্ণয় করব। আমরা এবার G2 এর মান নির্ণয় করি একদম একই পদ্ধতিতে। এখানে G লিখবো ইন্টু 4/3 পাই ব্র্যাকেট আর মাইনাস এইচ তার কিউব ইন্টু রো বাই আর মাইনাস এইচ তার স্কোয়ার ইকুয়ালস টু 4/3 পাই জি আর রো ব্র্যাকেট 1 মাইনাস এইচ বাই আর। আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাব। এবার আমরা কি জানি, G2 বাই G1, আমরা এবার এটা করব G2 বাই G1, এটা করি। তাহলে মান কি কি পাচ্ছি, 4/3 পাই জি আর রো 1 মাইনাস এইচ বাই আর, আর এখানে কি ছিল, G1 এর মান 4/3 পাই জি 4/3 পাই জি আর 1 প্লাস এইচ বাই আর স্কোয়ার। এখান থেকে যদি ক্যান্সেল করা হয় তো এই প্রথম পার্টটা টোটালি ক্যান্সেল হয়ে যাবে। সরি, এখানে একটা -2 ছিল, এখানে একটা -2 ছিল, -2। তো এখান থেকে এই পার্ট, এই পোর্শনটা আর এই পোর্শনটা টোটালি ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে গেলে আমরা কি পাবো, 1 মাইনাস এইচ বাই আর, 1 মাইনাস এইচ বাই আর ব্র্যাকেটে 1 প্লাস এইচ বাই আর এর স্কোয়ার। লাস্ট লাইন আমরা লিখে দেব, অতএব G2 ইকুয়ালস টু G1 1 মাইনাস এইচ বাই আর 1 প্লাস এইচ বাই আর স্কোয়ার। এটা হচ্ছে তাহলে তোমাদের প্রশ্নের উত্তর। ওকে, চলো আমরা থার্ড প্রশ্নে চলে যাই। এখানে প্রশ্নটা হচ্ছে, একটি স্থান 30 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে অবস্থিত পৃথিবীর আহ্নিক গতির জন্য মেরু অঞ্চলের সঙ্গে ওই স্থানে অভিকর্ষ ত্বরণের মানের পার্থক্য কত? আর পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। কোনো একটি স্থান আছে, সেটা 30 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র তলে অবস্থিত, মানে সমুদ্র সমতলে অবস্থিত আছে, এবং পৃথিবীর আহ্নিক গতির জন্য মেরু অঞ্চলে
সঙ্গে ওই স্থানের অভিকর্ষ ত্বরণের পার্থক্য কত, দুটোর সঙ্গে তুলনা করতে বলা হয়েছে। প্রথমে আমরা এভাবে বলি যে পৃথিবীর যে কৌণিক বেগ সেটা আমাদের বার করতে হবে, কারণ যখনই অক্ষাংশের সঙ্গে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয় তখন এখানে মেন আলোচনার বিষয়বস্তু হয়ে যায় যে কৌণিক বেগ। তো সেই কৌণিক বেগের মানটাকে আমাদেরকে বার করতে হবে। কৌণিক বেগ এখানে লিখি যে কৌণিক বেগ আমরা লিখছি ওমেগা। ওমেগা সমান আমরা লিখতে পারি 2π/t। টি মানে হচ্ছে 24 × 3600, 24 × 3600 এভাবে আমরা লিখে দিতে পারি। এবার অভিকর্ষ ত্বরণের মান যখন পরিবর্তিত হবে অক্ষাংশের সঙ্গে, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি জি থিটা ইকুয়ালস টু জি ইন্টু 1 - ওমেগা স্কোয়ার আর বাই জি কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা। এটা আমরা জানি অভিকর্ষ ত্বরণটা যখন অক্ষাংশের সঙ্গে পরিবর্তিত হয় তখন আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করে থাকি। ইকুয়েশনটা হচ্ছে জি থিটা ইন্টু জি 1 - ওমেগা স্কোয়ার আর বাই জি কজ স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে যখনই মেরু অঞ্চলের কথা আসবে তখন থিটার মান কত হয়ে যাবে 90 ডিগ্রি। আর যখন আমাদের এই যে একটা স্পেসিফিক জায়গার কথা বলা হয়েছে এখানে থিটার মান বলে দেওয়া হয়েছে, এখানে থিটার মান কত 30 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি এটাই বলে দেওয়া হবে। তাহলে মেরু অঞ্চলের জন্য cos 90 মান কত, cos 90 মান 0। তাহলে এই পুরো পোর্শনটা 0 হয়ে যাবে, এই পুরো যে এখানে যে পোর্শনটা আছে এইটা পুরোটা 0 হয়ে যাবে, এই পোর্শনটা 0 হয়ে যাবে cos 90 জন্য। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখে দেই যে জি 90 ডিগ্রি সমান জি 90 ডিগ্রি সমান জি। কারণ কি এখানে ব্র্যাকেট লিখে দেই যখন থিটা 90 ডিগ্রি, যখন থিটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এবার যখন 30 ডিগ্রি যখন বলা হচ্ছে মানে 30 ডিগ্রি অক্ষাংশে কথা যখন বলা হচ্ছে জি ইন্টু 1 - ওমেগা স্কোয়ার আর বাই জি কজ স্কোয়ার 30 ডিগ্রি। ঠিক আছে, ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার 30 ডিগ্রি এটা হয়ে গেল। এবার cos 30 মান কত √3/2, তাহলে এখানে জাস্ট ওই মানটা বসালেই আমাদের সমস্ত কাজ হয়ে যাবে। আচ্ছা, এবার এখানে আমাদের প্রশ্নটা কি করা হয়েছে, আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে আহ্নিক গতির জন্য মেরু অঞ্চলের সঙ্গে ওই স্থানের অভিকর্ষ ত্বরণের মানের পার্থক্য কত। তার মানে আমাদেরকে এটা বিয়োগ করতে হবে, এটাকে বিয়োগ করলেই আমরা উত্তর পাবো। তাহলে মেরু অঞ্চলের সঙ্গে পার্থক্য, তাহলে G90 - G30 G30 ইকুয়ালস টু এটা তো ছিল কেবলমাত্র G মাইনাস অফ G1 - ওমেগা স্কোয়ার আর বাই জি কজ স্কোয়ার 30। তাহলে এখান থেকে জি মাইনাস অফ জি প্লাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার 30 ডিগ্রি ক্যান্সেল হয়ে গেল। ওমেগা স্কোয়ার আর ইন্টু আচ্ছা cos 30 মানটা আমি ডাইরেক্ট বসিয়ে দেই, এটা হচ্ছে cos 30 মান হচ্ছে √3/2 হোল স্কোয়ার করে দেওয়া হলো। এবার যদি আমরা এখানে মানগুলো বসাই, ওমেগার মান কত ছিল যে 2π, ওমেগার মান ছিল 2π বাই 24 × 60 × 60 পুরোটা স্কোয়ার ইন্টু আর এর মান কত হবে 6400 কিলোমিটার, 6400 ইন্টু 10 কিউব ইন্টু 3/4 পুরো সবটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা জি ড্যাশের যে মানটা পাবো মানে এদের যে পরিবর্তন জি ড্যাশ বা এখানে আমরা বলতে পারি ডেল্টা জি এর মান কত হবে 2.54
সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ডাইরেক্ট এটা আমি সিজিএস এ কনভার্ট করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। চলো আমরা 4 নম্বর কোশ্চেনে যাই। আচ্ছা, তোমরা শিটটা নিতে গেলে আমাদের কোশ্চেন ক্যাম্পাস অ্যাপ্লিকেশন ডাউনলোড করবে প্লে স্টোর থেকে। সেই প্লে স্টোরে গেলে তোমরা ফ্রি মেটেরিয়ালসে চলে যাবে, সেই ফ্রি মেটেরিয়ালসের মধ্যে এই পিডিএফটা তোমরা সেখানেই পেয়ে যাবে, যেটা সলভ পিডিএফ, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রশ্নটা কি হচ্ছে যে সমুদ্র সমতল থেকে এক শৈল শহরে উঠলে অভিকর্ষ ত্বরণ 0.05% হ্রাস পায়। শৈল শহরের উচ্চতা কত? পৃথিবীর ব্যাসার্ধ বলা হয়েছে। তাহলে অভিকর্ষ ত্বরণ 0.05% হ্রাস পায়, তাহলে শৈল শহরের উচ্চতা কত? এটা কিন্তু সহজ অঙ্ক, এটা সহজ অঙ্ক, ঠিক আছে। এখানে যে শৈল শহরের যে উচ্চতা, সেই উচ্চতাটাকে আমরা বলতে পারি যে ভেরি ভেরি লেস দ্যান ফ্রম আর্থ রেডিয়াস। পৃথিবীর ব্যাসার্ধ থেকে এটা কিন্তু খুবই কম, ঠিক আছে। পৃথিবীর ব্যাসার্ধ কত? আর ইকুয়ালস টু 6400 কিলোমিটার। তাহলে এটাকে আমরা 10 কিউব দিলে আমরা সেটাকে মিটারে কনভার্ট করতে পারি, 10 কিউব দিলে সেটাকে আমরা মিটারে আনতে পারছি, ঠিক আছে। এবার যে উচ্চতার কথা বলা হচ্ছে সেটা এইচ ইজ ভেরি ভেরি লেস দ্যান ফ্রম আর। এটা মাথায় রাখতে হবে, এইচ ইজ ভেরি ভেরি লেস দ্যান ফ্রম আর। আচ্ছা, তাহলে যে পরিবর্তনের মানটাকে আমরা কিভাবে লিখতে পারি? জি মাইনাস জি ড্যাশ বাই জি, 0.05/100। বোঝা গেল কি? 0.05% হ্রাস পেয়েছে, শতকরা 100ই 0.05 পরিমাণ হ্রাস পেয়েছে। তাহলে যে জিটা হচ্ছে আসল জি, সেই জিতে কতটা হ্রাস পেয়েছে? মানে হ্রাস পেয়ে যে মানটা হয়েছে সেই মানটা কত? হ্রাস পাওয়ার পরে যে মানটা হয়েছে সেই মানটা হচ্ছে জি ড্যাশ। তাহলে মূল যে মান সেখান থেকে হ্রাস পেয়েছে জি, সেটা হচ্ছে মূল মান হচ্ছে জি, যেটা হ্রাসপ্রাপ্ত হয়ে যে মানটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে জি ড্যাশ। তাহলে কতটুকু মান হ্রাস পেয়েছে, এদের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটাই হচ্ছে ডেল্টা জি। তাহলে এখানে আমরা বলতে পারি ডেল্টা জি বাই জি সমান এটা, ঠিক আছে। এটা আমি দরকার লিখেও দিচ্ছি এখানে, যেটা হচ্ছে ডেল্টা জি বাই জি সমান এটা। তাহলে এখানে আমরা পরিবর্তনটা লিখে নিলাম। আর আমরা জানি কি, যে যখনই উচ্চতার সঙ্গে অভিকর্ষ ত্বরণ পরিবর্তিত হয় তখন সেখানে যে ইকুয়েশন থাকে জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর, এটাই হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা আর এর মানটাকে বার করতে চাই, আর এর মান বার করতে গেলে এখানে হয়ে যাবে কি জি ড্যাশ বাই জি 1 মাইনাস জি ড্যাশ বাই জি ইকুয়াল টু 2h বাই আর, তাহলে এখান থেকে আমরা যেই এইচ এর মান বার করতে চাই তখন আমরা এদিকে আনতে পারবো কি আর বাই 2 ব্র্যাকেটের মধ্যে চলে আসবে 1 মাইনাস জি ড্যাশ বাই জি, আমরা এটা পেয়ে গেলাম 1 মাইনাস জি ড্যাশ বাই জি। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা সলিউশনটা দেখতে পাচ্ছ না তোমরা এই জায়গাটায়, এখানে এটা ছিল জি ড্যাশ বাই জি। এখান থেকে আমরা এটাকে এখানে ঘুরিয়ে নিয়ে আসলাম, আমাদের ঘুরিয়ে যদি নিয়ে আসি তাহলে আমরা এখানে পাচ্ছি কত? এইচ ইকুয়ালস টু আর বাই 2 ইন্টু জি, উপরে আসবে কি জি মাইনাস জি ড্যাশ, এটার মান কত? আচ্ছা, এটার মান হচ্ছে 6400 ইন্টু 10 কিউব বাই 2 ইন্টু এটার মান কত? 0.05 বাই 100, এটাই তো লেখা হয়েছে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন যদি করি তো সেই ক্যালকুলেশন করার পরে আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা হবে h ইকুয়ালস টু 1600 মিটার,
এইচ ইকুয়ালস টু 1600 মিটার, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে শৈল শহরের উচ্চতা কত? 1600 মিটার। চলো তাহলে আমরা 4 নম্বর কোশ্চেন আমরা শেষ করলাম। এবার আমরা 5 নম্বর কোশ্চেনে এন্টার করব। 5 নম্বর কোশ্চেন, স্ক্রিনে মনে হয় একটু প্রবলেম হচ্ছে, স্ক্রিনটা শো হচ্ছে না ওখানে, 5 নম্বর কোশ্চেনটা শো হচ্ছে না, 4 নম্বরে আটকে গেছে। 4 নম্বর কোশ্চেন, হ্যাঁ এবার এসছে 5 নম্বর কোশ্চেন। দেখো, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের ভর ও ব্যাসার্ধের যথাক্রমে 82 গুণ ও 3.7 গুণ। চন্দ্রপৃষ্ঠে অবস্থিত 1 গ্রাম ভরের একটি বস্তু কত বল দ্বারা আকর্ষিত হবে? পৃথিবীর ভর ও ব্যাসার্ধ, পৃথিবীর যে ভর, পৃথিবীর ভর চাঁদের ভরের 82 গুণ, আর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 3.7 গুণ। তাহলে চাঁদের বুকে যে 1 গ্রাম ভরের একটি বস্তু রাখা আছে তা কত বল দ্বারা আকর্ষিত হবে? পৃথিবীর অভিকর্ষ স্থল এটা বলে দেওয়া আছে। এই অঙ্কটাও কিন্তু খুবই সহজ অঙ্ক, খালি একটু একটু ঘুরিয়ে দেওয়া। এগুলো ঠিক অ্যাডভান্স নিউমেরিক্যাল বলা চলে না। এর আগে যেগুলো করেছিল ওগুলো ছিল একেবারে বেসিক ডাইরেক্ট ফর্মুলা ইমপ্লিমেন্টেশন। এখানে একটু তোমাকে ভাবানো হয়েছে, সেইগুলোই এখানে সলিউশন দেওয়া হচ্ছে। এগুলো করতে থাকলে আস্তে আস্তে তোমরা আরো বেশি অ্যাডভান্স লেভেলে যেতে পারবে। এর পরবর্তী যে সেটটা আসবে সেটা হটস থেকে আসবে, মানে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলে যে কোশ্চেনগুলো আছে, যেটা আগের বই যেগুলো ছিল 2024-এর এডিশন, সেখানে এগুলোকে প্রবলেম সেট 3 বলে ডাকা হতো, এখন সেগুলোকে হটস বলে ডাকা হয়। দিনকাল পাল্টেছে, প্রবলেম সেট 3 এখন হটস হয়েছে, বুঝলে? চলো, পৃথিবীর ভর আর চাঁদের ভর এই নিয়ে আমাদের কাজ। কে হট কে কোল্ড সে নিয়ে আলোচনার বিষয়বস্তু না। তো চাঁদের ভর, চাঁদের ভর হচ্ছে এম, মাস অফ এম। আর পৃথিবীর ভর যেটা, পৃথিবীর ভর হচ্ছে মাস অফ আর্থ ডিভাইডেড বাই 82। আর সরি, রেডিয়াস, রেডিয়াস অফ মুন ইকুয়াল টু রেডিয়াস অফ আর্থ বাই 3.7। আমরা এটা পেলাম, আমরা এটা পেলাম। এবার জিএম মানে চাঁদের পৃষ্ঠে সূত্রটাকে আমরা ব্যবহার করব। জিএম এম বাই আর এম তার স্কোয়ার ইকুয়ালস টু, জি কে আমরা এখানে রাখলাম, আর চাঁদের ভরের জায়গায় পৃথিবীর ভরটাকে আমরা বসাবো এম ই বাই 82। চাঁদের ব্যাসার্ধের জায়গায় আমরা পৃথিবীর ব্যাসার্ধটাকে বসাবো আর ই বাই 3.7 স্কোয়ার ইকুয়ালস টু জি এম ই বাই আর ই তার স্কোয়ার ইকুয়ালস টু, সরি, ইন্টু 3.7 স্কোয়ার বাই 82। আমরা এটা পেলাম। যদি আমরা এটাকে ক্যালকুলেট করি, আচ্ছা ক্যালকুলেট করার আগে এটাকে আমরা আরেকটু নর্মালাইজ করি। এই অংশটুকু, এই যে অংশ, এই অংশটুকুকে আমরা জি বলতে পারি এখানে, জি অফ আর্থ ইন্টু 37, এই 3.7 তার স্কোয়ার বাই 82 ইকুয়ালস টু জি এর মানকে আমরা এখানে 980, সরি, আমরা এখানে জি এর মানকে 980 লিখতে পারি ইন্টু 3.7 স্কোয়ার বাই 82, এটা লেখা যায়।
অতএব এটাকে আমরা সিজিএস এ কেন বার করলাম, কারণ আমাদের প্রশ্নে বলা হয়েছে যে 1 গ্রাম ভরের বস্তু, প্রশ্নে আমাদেরকে 1 গ্রাম ভরের বস্তু না 1 কেজি ভরের বস্তু বলে তখন আমরা এসআইতে বার করতাম। আচ্ছা এইটা যদি ক্যালকুলেট করো, এই মানটাকে যদি তোমরা ক্যালকুলেট করো, তো ক্যালকুলেট করলে তোমরা পেয়ে যাবে 163.6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে আমরা যে চাঁদের পৃষ্ঠে যে বল দ্বারা আকর্ষিত হবে সেই ডব্লিউ ইকুয়ালস টু আমরা এমজি, এফ ইকুয়ালস টু ডব্লিউ লিখতে পারি, ডব্লিউ ইকুয়ালস টু এমজি লিখতে পারি। এম এর ভ্যালু এখানে 1 এবং জি এর ভ্যালু 163.6, এত ডাইন। ঠিক আছে, তাহলে 163.6 ডাইন, ডাইনি নয় কিন্তু ডাইন। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, 6 নম্বর প্রশ্ন। দেখো 6 নম্বর প্রশ্ন চলে এসছে, চাঁদের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের যথাক্রমে 1/80 ও 1/4 অংশ। কোন বস্তুকে চন্দ্রপৃষ্ঠ থেকে 14 মিটার পার সেকেন্ড বেগে সোজা উপরের দিকে ছুড়ে দিলে সেটি কত উচ্চতা পর্যন্ত উঠবে? প্রশ্নটি ভালো প্রশ্ন। তাহলে এখানে আমরা কি দেখলাম যে চাঁদের ভর পৃথিবীর ভরের 1/80 গুণ। তাহলে আমরা সেই একইভাবে আবার লিখতে পারি, এটাকে আমরা লক করি। আচ্ছা আমরা একইভাবে আবার কিভাবে লিখতে পারি দেখো, মাস অফ মুন ইকুয়ালস টু মাস অফ আর্থ বাই 80 এবং ব্যাসার্ধ রেডিয়াস অফ মুন ইকুয়ালস টু রেডিয়াস অফ আর্থ বাই 4। ফোরটাকে একটু ভালো করে লেখা যাক, 4। আচ্ছা এবার এই বস্তুটিকে যদি চাঁদের পৃষ্ঠ থেকে 16 মিটার পার সেকেন্ড বেগে 14 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দেওয়া হয় তাহলে এটি কত উচ্চতা পর্যন্ত উঠবে? প্রথমে আগে আমাদেরকে জি এর মান বার করতে হবে, জি স্মল জি এর মানটা বার করতে হবে। স্মল জি এর মান বার না করতে পারলে আমরা ভ্যালুটা বার করতে পারবো না। তাহলে আমরা জানি জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এখানে যেহেতু চন্দ্রপৃষ্ঠে সেই জন্য জি জায়গায় জি এম, এম এর জায়গায় এম এম এবং আর এর জায়গায় আর এম বসানো হচ্ছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে মানগুলোকে বসিয়ে দেই, জি এম ই বাই 80 আর এখানে হচ্ছে আর ই তার স্কোয়ার বাই 16 ইকুয়ালস টু নর্মাল জি পৃথিবীর ইন্টু 1/5। যদি আমরা সবটা ক্যান্সেল করি, ক্যালকুলেশন করলে এটাই আসবে। জি আচ্ছা জিই লিখে দেয়, শুধু জি না লিখে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা মানটাকে বসিয়ে দেই 9.8 ইন্টু 1/5 ইকুয়ালস টু আমরা যে ভ্যালু পাবো সে ভ্যালু হচ্ছে 1.96 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যদি চাঁদের বুকে সেটাকে ছুঁড়ে দেওয়া হয় উপরের দিকে, তখন 14 মিটার পার সেকেন্ড বেগে যদি ছুঁড়ে দেওয়া হয়, এরা হচ্ছে তোর প্রাথমিক বেগ। এবং আমরা জিএম এর মানটা কি পেয়ে গেলাম, জিএম এর মান হচ্ছে 1.96 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিলে সেটি কতটা উচ্চতা পর্যন্ত উঠবে সেটির যে রাশিমালা সেটা হচ্ছে ইউ ইকুয়াল টু এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, ইউ স্কোয়ার বাই 2g। এই ইকুয়েশনে আমরা মানটাকে জাস্ট বসিয়ে দেবো। তাহলে এখানে 14 স্কোয়ার বাই 2 গুণ 1.96 তো মিটার। যদি আমরা এটা ক্যালকুলেট করি আমরা অ্যান্সার পাবো 50 মিটার। তাহলে চন্দ্রপৃষ্ঠে যদি কোনো বস্তুকে উপরের দিকে 14 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দেওয়া হয় তাহলে সে 50 মিটার উচ্চতা পর্যন্ত উঠবে। চলো আমরা এবার চলে যাই 7 নম্বর প্রশ্নে।
7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বৃহস্পতি গ্রহের ব্যাসার্ধ ৭১,০০০ কিলোমিটার এবং বৃহস্পতির পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তিবেগ ৫৯.৬ কিলোমিটার প্রতি সেকেন্ড হলে বৃহস্পতির পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত? এটা খুবই সহজ একটি প্রশ্ন। আমরা জানি জাস্ট ভি ইকুয়ালস টু √2 g r। যদি আমরা এই সমীকরণে খালি মানগুলোকে বসিয়ে দেই তাহলে আমরা এখান থেকে অভিকর্ষ ত্বরণের মানটা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, আমরা স্কোয়ার করি বোথ সাইডকে, তাহলে ভিই তার স্কোয়ার ইকুয়ালস টু 2gr। আচ্ছা, ভিই এর ভ্যালু হচ্ছে কত? 59.6 তো কিলোমিটার প্রতি সেকেন্ড। কিলোমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করব, আর এটা তো অলরেডি সেকেন্ডেই আছে, ওটা আবারও থাকলে আবার আমাদেরকে 3600 দিয়ে ভাগ করতে হতো এটাকে। ইকুয়ালস টু 2 ইন্টু জি। আচ্ছা, এবার এখানে দেওয়া আছে ৭১,০০০। ৭১,০০০কে আমরা আবার কিউবে কনভার্ট করে দেব। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা জি এর মান পেয়ে যাব 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা একটি অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ঠিক আছে, এটি একটি অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আচ্ছা, আমাদের 7 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। চলো আমরা এবার 8 নম্বর প্রশ্নে চলে যাই। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে রাখা হলে একটি কৃত্রিম উপগ্রহ 2 ঘন্টায় পৃথিবীকে প্রদক্ষিণ করবে? পৃথিবীর ব্যাসার্ধ এক্ষেত্রে হচ্ছে 6400 কিলোমিটার এবং জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে, কত উচ্চতায় রাখলে বৃত্তাকার কক্ষপথে একটি কৃত্রিম উপগ্রহ 2 ঘন্টায় পৃথিবীকে প্রদক্ষিণ করবে? আচ্ছা, আমরা কোনো কৃত্রিম উপগ্রহের যে প্রদক্ষিণকালে রাশিমালা, যখন পৃথিবী থেকে একটা সার্টেন হাইট এসে আছে তখন তার যে প্রদক্ষিণকালে যে রাশিমালাটা আমরা জানি সেটা হচ্ছে টি ইকুয়ালস টু 2π √r g ইন্টু 1 প্লাস h/r টু দি পাওয়ার 3/2। এই ইকুয়েশনটা কিন্তু আমরা জানি। এবার আমরা এখানে কি করব, এখানে কেবলমাত্র মানগুলো বসাবো, আর কোনো কিছু কাজ নেই। বোথ সাইড যদি স্কোয়ার করা হয় তাহলে কি পাবো? টি স্কোয়ার ইকুয়ালস টু 4π স্কোয়ার r বাই জি ব্র্যাকেট 1 প্লাস h/r কিউব ইকুয়ালস টু 4π স্কোয়ার r বাই জি ইন্টু r প্লাস h কিউব বাই r কিউব। এবার যদি আমরা এখান থেকে ক্যান্সেল করতে থাকি, টি স্কোয়ার ইকুয়ালস টু 4π স্কোয়ার r প্লাস h তার কিউব বাই জি আর বাই জি আর। ওকে, আচ্ছা, এবার আমরা এখানে কেবলমাত্র মানগুলো বসিয়ে দেব। r প্লাস h কিউব ইকুয়ালস টু টি স্কোয়ার জি আর বাই 4π স্কোয়ার টি স্কোয়ার। টি মানে হচ্ছে কি 2 ঘন্টা, 60 মিনিট 60 সেকেন্ড স্কোয়ার করা হলো ইন্টু 9.8 ইন্টু 6400
ইন্টু 10 কিউব বাই 4 ইন্টু 22/7 ইন্টু 22/7। ক্যালকুলেশনগুলো তোমাদেরকে একটু করতে হবে। এখান থেকে আর প্লাস এইচ কিউব রুট, এখান থেকে একটি কিউব রুট নিতে হবে। কিউব রুটটা বড় বড় হয়ে গেল না, কিউব রুট এখানে আমরা লিখতে পারি 7200 স্কোয়ার ইন্টু 9.8 ইন্টু 64 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু উপরে 49 নিচে 4 ইন্টু 22 ইন্টু 22 এটা পেলাম। এগুলো আমি ক্যালকুলেশন করছি না, আমি এই ফর্মে রেখে দিচ্ছি। হ্যাঁ, তোমরা এখান থেকে ক্যালকুলেট করে নিও, আমি জাস্ট অ্যান্সারটা বলে দেবো এখান থেকে, কারণ ক্যালকুলেশন যদি সব করতে যায় তো অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে, এতগুলো নিউমেরিক্যাল সলিউশন করা তখন সম্ভব হবে না। তো 7200 স্কোয়ার ইন্টু 9.8 ইন্টু 64 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু 49 বাই 4 ইন্টু 22 ইন্টু 22 মাইনাস এখানে আর এর ভ্যালু 6400 ইন্টু 10 কিউব। এটা যদি আমরা করতে থাকি ক্যালকুলেশনটা এইভাবে, তখন আমাদের এইচ এর যে ভ্যালু আসবে তা 1680 কিলোমিটার, এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এই অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা চলে আসবে। তাহলে আমরা নিউমেরিক্যাল করতে করতে অষ্টম নিউমেরিক্যালে চলে আসলাম। এবার আমরা চলে যাই 9th প্রবলেম। 2 কেজি এবং 5 কেজি ভরের দুটি বস্তু পরস্পর থেকে 40 কিলোমিটার দূরে আছে। 40 কিলোমিটার দূরে আছে, দুটি বস্তু আছে, ঠিক আছে। ধরে নেই দুটি বস্তু দুটোই গোলাকার। তো এ একটা বস্তু আছে, এটা 5 কেজি, আর এখানে আর একটা আছে, এটা হচ্ছে 2 কেজি। তো এটা হচ্ছে 5 কেজি, সরি এটা হচ্ছে 5 কেজি, এটা হচ্ছে 2 কেজি। একটা 5 কেজি, একটা 2 কেজি, এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 40 সেন্টিমিটার। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 40 সেন্টিমিটার। এখানে এদের উপরে মহাকর্ষীয় বল ছাড়া অন্য কোনো এদের উপর বল ক্রিয়াশীল নয়, মানে বাহ্যিক বলের মান 0। তাহলে তাদের প্রাথমিক ত্বরণ নির্ণয় করো, মানে এই অভিকর্ষ বলের দরুন তাদের মধ্যে কি পরিমাণ ত্বরণের সৃষ্টি হচ্ছে সেই ত্বরণের মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বটাকে আর ধরা হচ্ছে, মধ্যবর্তী দূরত্বটাকে আর ধরা হচ্ছে। এই বস্তুটার যে ত্বরণ, এই বস্তুটার যে ত্বরণ তাকে আমরা A1 বলছি, এই বস্তুটার যে ত্বরণ সেটাকে আমরা A2 বলছি। একটা হচ্ছে A1 এবং A2, এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বকে আমরা D দিয়ে প্রকাশ করছি। ডি, মধ্যবর্তী দূরত্বটাকে আমরা D দিয়ে প্রকাশ করছি। তাহলে A1 সমান আমরা বলতে পারি GM বাই ডি স্কোয়ার। ঠিক আছে, GM বাই ডি স্কোয়ার। মান বসিয়ে দেই 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন্টু এম এর মান কত হচ্ছে, এম এর মান হচ্ছে 5 কেজি, আর ডি এর মান এটা সেন্টিমিটার আছে, যদি আমরা এটাকে মিটারে কনভার্ট করি 0.4 মিটার, এটাই পেয়ে যাব আমরা। তাহলে 0.4 ইন্টু 0.4 ক্যালকুলেট যদি করা হয় তো আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে
6.84 ইন্টু 10⁻⁻10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা বলেই দেওয়া আছে প্রথম বস্তুর ত্বরণ। এটা বলে দেওয়া আছে মানে কি, এখানে উত্তরটাকে এখানে লিখে দিয়েছি। হ্যাঁ, প্রথম বস্তুর ত্বরণ এটা চলে আসবে, আর দ্বিতীয় বস্তুর ত্বরণ এটা আসবে। দেখো এ টু এর ভ্যালু কত হবে, তাহলে জি স্মল এম বাই ডি স্কোয়ার ইকুয়ালস টু 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু 2 বাই 0.4 স্কোয়ার। এটাকে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব 8.34 ইন্টু 10⁻⁻10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা এ টু এর ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা, চলো পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্নে আমরা পৌঁছে যাই। 10 নম্বর প্রশ্নে এখানে বলা হচ্ছে যে ভূপৃষ্ঠে অবস্থিত 250 কেজি একটি গোলক ভূপৃষ্ঠে অবস্থিত 20 কেজি অপর একটি গোলককে 2.45 ইন্টু 10⁻⁻6 নিউটন বল দ্বারা আকর্ষণ করে। বস্তু দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 30 সেন্টিমিটার। এক্ষেত্রে পৃথিবীর ভর নির্ণয় করো। দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ, এখানে পাওয়ারের ভ্যালুটা ভুল দেওয়া আছে, 6 ইন্টু 10⁻0 মিটার লেখা আছে। ভ্যালুটা এখানে ভুল দেওয়া আছে। আমরা পৃথিবীর ব্যাসার্ধ সবাই জানি 6400 কিলোমিটার। আমরা যদি সেটাকে মিটারে কনভার্ট করি, 6400 ইন্টু 10 কিউব, তো মিটার। এখান থেকে যদি আমরা আর একটু কনভার্ট করি, 6.4 ইন্টু 10⁻7 মিটার। ঠিক আছে, 7 সরি 10⁻6 মিটার, 10⁻6 মিটার। ওকে, তাহলে এখানে আমাদের M1 কত 250 কেজি, M2 কত 20 কেজি, এবং এফ এর মানও বলে দেওয়া হয়েছে। কেন্দ্রটির মধ্যবর্তী দূরত্বও বলে দেওয়া হয়েছে। তাহলে পৃথিবীর ভরটা আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো, তাহলে আমি এইবার এগুলো লিখি যেগুলো দেওয়া আছে। গিভেন ডাটাগুলোকে আগে আমাকে নোট ডাউন করতে হবে। প্রথমে বলে দিচ্ছি নিউমেরিক্যাল করার যে পদ্ধতি সেটা হচ্ছে আমাদেরকে গিভেন ডাটা এবং আস্ক ডাটা দুটোকে আগে বুঝতে হবে এবং তাদের মধ্যবর্তী যে রিলেশন সেটাকে বুঝতে হবে। কি ডাটা আমাকে দেওয়া আছে, কি তথ্য আমাকে দেওয়া আছে সেটা আমাদেরকে জানতে হবে, আর কি তথ্য আমাদের কাছ থেকে চাইছে। তারপর এই দুইয়ের সমন্বয়, যে ডাটা চাওয়া হয়েছে, যে তথ্য আমার কাছ থেকে চাওয়া হয়েছে এবং যে তথ্য দেওয়া আছে, এদের মধ্যবর্তী এমন কোনো সম্পর্ক যা আমি জানি, সেই সম্পর্কের মাধ্যমে কিন্তু আমরা প্রশ্নের উত্তর বার করতে পারি। তাহলে M1 সমান আমরা লিখতে পারি 250 কেজি। M2 এর মান কত 20 কেজি, এবং এখানে প্রশ্নে একটু ভুল হয়েছে। ভূপৃষ্ঠে অবস্থিত 250 কেজি ভরের একটি গোলক ভূপৃষ্ঠে অবস্থিত 20 কেজি অপর একটি গোলককে 30 সেমি দূরত্ব থেকে যে বল দ্বারা আকর্ষণ করে তা ভূপৃষ্ঠে অবস্থিত 2.45 ইন্টু 10⁻⁻7 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তার সমান। পৃথিবীর ভর নির্ণয় করো। প্রদত্ত পৃথিবীর ব্যাসার্ধ 6 ইন্টু 10⁻6 মিটার। এখানে প্রশ্নটা একটু ভুল দেওয়া হয়েছে। প্রশ্নটাকে আমি
লিখে দিচ্ছি এখানে। এখানে প্রশ্নটা একটু ভুল দেওয়া পড়েছে, দাঁড়াও। তোমরা এখান থেকে নেবে ভূপৃষ্ঠে অবস্থিত 250 কেজি ভরের একটি গোলক, ভূপৃষ্ঠে অবস্থিত 20 কেজি ভরের অপর একটি গোলককে 30 সেমি দূরে রাখলে, আচ্ছা এখান থেকে কেটে দাও, এখান থেকে এইটা কেটে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে এটা কেটে দেওয়া হয়েছে। প্রশ্নটা আমি লিখে দিচ্ছি, হ্যাঁ। ভূপৃষ্ঠে অবস্থিত 250 কেজি ভরের একটি গোলক, ভূপৃষ্ঠে অবস্থিত 20 কেজি ভরের অপর একটি গোলককে 30 সেন্টিমিটার দূরত্বে থেকে যে বল দ্বারা আকর্ষণ করে তা ভূপৃষ্ঠে অবস্থিত তা ভূপৃষ্ঠে অবস্থিত 2.45 ইন্টু 10⁻⁻7 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তার সমান। পৃথিবীর ভর নির্ণয় করো। পৃথিবীর ভর নির্ণয় করো। এবং পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে আর সমান 6 ইন্টু 10⁶ মিটার। এই প্রশ্নটা একটু ভুল ছিল, সেই জন্য সমস্যাটা হলো, ঠিক আছে। তাহলে আমরা এবার এখানে সলিউশন শুরু করি। দেখো, তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি, m1 ইকুয়াল টু 250 কেজি, m2 ইকুয়ালস টু 20 কেজি, m2 ইকুয়ালস টু 20 কেজি, এবং m3 ইকুয়ালস টু 2.5 ইন্টু 10⁻⁻7 কেজি।
এবং এখানে বলা হচ্ছে কি যে 30 সেমি দূরত্বে যে বল দ্বারা আকর্ষণ করে, মানে এদের মধ্যবর্তী যে দূরত্ব, প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তু, এদের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা D1 হিসাবে ধরে নিচ্ছি। যে বলা হচ্ছে ভূপৃষ্ঠে অবস্থিত 250 কেজি ভরের একটি গোলক ভূপৃষ্ঠে অবস্থিত 20 কেজি ভরের অপর একটি গোলককে 30 সেমি দূরত্ব থেকে যে বল দ্বারা আকর্ষণ করে, তাহলে 30 সেমি দূরত্ব থেকে যে বল দ্বারা আকর্ষণ করে এর অর্থ হচ্ছে তাহলে D1 সমান 30 সেন্টিমিটার ইকুয়ালস টু 0.3 মিটার, এটা বলতে পারি। এবং D2 জিনিসটা কি, তা ভূপৃষ্ঠে অবস্থিত 2.45 ইন্টু 10⁻⁻7 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তার সমান। তাহলে এর ক্ষেত্রে D2 এর মানটা কত হয়, পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে, তাহলে পৃথিবীর আকর্ষণ বলের কথা বলা হয়েছে, মানে 6 ইন্টু 10⁻10 মিটার, এটা হবে তার সমান। তাহলে এখানে আমরা কিভাবে বলতে পারি যে এখানে যে বস্তু আছে এ একটা বস্তু আছে, এটা হচ্ছে 5 কেজি, 250 কেজি, এবং এ একটা বস্তু আছে, এটা হচ্ছে 20 কেজি, এটা 20 কেজি। আর একটা বস্তু আছে যেটা হচ্ছে 2.45 ইন্টু 10⁻7, এটাকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে, ধরে নেই আমরা যে আর্থ সারফেস, এটা আর্থ সারফেসের উপরে আছে, আর এখানে এই আছে। তাহলে এখানে তো পৃথিবীর রেডিয়াস যেটা 6 ইন্টু 10⁻6, তাহলে এই দুটো বস্তুর মধ্যে যে পরিমাণ আকর্ষণ বল কাজ করছে, তার মানটাকে আমরা কিভাবে লিখতে পারি, Gm1m2 বাই D1 তার স্কোয়ার, এটা ইকুয়াল টু কি হবে, যে এই বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করছে তার সঙ্গে সমান হবে। তাহলে সেটাকে আমরা লিখতে পারি G ক্যাপিটাল M, এটা হচ্ছে পৃথিবীর ভর, ইন্টু N3 মানে এই ছোট বস্তুটার ভর, বাই D2 তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ক্যান্সেল করতে পারি কাকে, আমরা G কে ক্যান্সেল করতে পারি, এবং M1 এর ভর হচ্ছে 250 কেজি, M2 এর ভর হচ্ছে 20 কেজি, এবং D1 যে তার ভ্যালু হচ্ছে 0.3 তার স্কোয়ার ইকুয়ালস টু M ইন্টু M3 ভ্যালু হচ্ছে 2.5 ইন্টু 10⁻⁻7 বাই D1 এর ভ্যালু, এখানে D1 হবে, এখানে D2 হবে, D2 এর ভ্যালু হচ্ছে 6 ইন্টু 10⁻6 এটার স্কোয়ার। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, আমরা M এর ভ্যালু অর্থাৎ পৃথিবীর যে মাস পেয়ে যাব তা হবে 8 ইন্টু 10⁻24 কেজি, এটাও কিন্তু আমরা অ্যাপ্রক্স বলতে পারি, এটাও একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আচ্ছা, আমরা এবার চলে যাই 11 নম্বর প্রশ্নে। পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হলো 4 ইন্টু 10⁵ কিলোমিটার। পৃথিবী ও চন্দ্রের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখায় কোন অবস্থানে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মান 0 হবে? মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মান 0 হবে, এই কথার অর্থ হচ্ছে কি, যে বিন্দুতে, এর আগে একটা অঙ্ক করেছিলাম, কোন বিন্দুতে দুজনের আকর্ষণ বল পরস্পর সমান ও বিপরীতমুখী, তো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মানটা সমান হবে। এবং মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের ইকুয়েশনটা আমরা জানি কি, যে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের ইকুয়েশন হচ্ছে Gm বাই আর স্কোয়ার, ঠিক আছে, মহাকর্ষীয় আকর্ষণ। আচ্ছা, তাহলে এখানে আমরা যখন দুটো, এখানে আমরা এটাকে ধরে নিচ্ছি পৃথিবী, এটাকে পৃথিবী ধরে নিচ্ছি, এখানে আমরা চাঁদ ধরে নিচ্ছি, তাহলে পৃথিবীর মাস এখানে আমরা লিখে দিচ্ছি, পৃথিবীর মাস হচ্ছে ক্যাপিটাল M, চাঁদের মাস হচ্ছে স্মল m,
তাহলে স্মল এম মানে কি, স্মল এম মানে আমরা সমান সমান ডাইরেক্ট লিখে দিতে পারছি 81m লিখতে পারছি। এবং পৃথিবী থেকে চাঁদের যে দূরত্ব, পৃথিবী থেকে চাঁদের মোট যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা লিখতে পারছি 4 × 10⁵ কিলোমিটার। এবং আমরা একটা নির্দিষ্ট বিন্দুতে ধরছি, নির্দিষ্ট একটি বিন্দুতে ধরছি যে এইখানে এরকম জায়গায় আমরা বিন্দুটাকে কল্পনা করছি। যদি এরকম জায়গায় বিন্দুটা কল্পনা করি তাহলে এখান থেকে যে দূরত্ব, চাঁদ থেকে এই দূরত্বটাকে আমরা ধরবো x কিলোমিটার। চাঁদ থেকে এই দূরত্বটাকে আমরা x কিলোমিটার ধরছি, ঠিক আছে। তাহলে এবার এই বিন্দুতে চাঁদের জন্য এবং পৃথিবীর জন্য আমরা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করব এবং তা শূন্য করে দেখাবো। তার ভ্যালুটাকে আমরা শূন্য কিভাবে করা যায় সেটা দেখব, ঠিক আছে। তাহলে g ইন্টু 81m এটা আমরা সরি এখানে একটু লিখেছি উল্টো, এখানে 81m না লিখে এখানে 81m লেখা হয়েছে, তো এটাকে উল্টো লিখতে হবে। এটা আমরা চাঁদের মান, চাঁদের যে মাস, চাঁদের মাসটাকে আমরা স্মল এম ধরি, তাহলে পৃথিবীর মাসটাকে আমরা বলবো 81m, পৃথিবীর মাসটাকে বলবো 81m। তাহলে এখানে এই বিন্দুতে আমরা কনসিডার করছি ওখানে ইউনিট মাস আছে, তাহলে তরাই আমরা এখানে কি লিখতে পারি যে 4 × 10⁵ - x স্কোয়ার ইকুয়ালস টু gm × 1/x স্কোয়ার বাই x স্কোয়ার। এটা হলো কার জন্য, এই অংশটুকু হলো পৃথিবীর জন্য। এই বিন্দুতে এটা পৃথিবীর মাস, এটা পৃথিবীর মাস, এটা হচ্ছে এই বিন্দুতে, যে বিন্দুতে আমরা আলোচনা করছি সেই বিন্দুতে যে ইউনিট মাস, সেই ইউনিট মাসটা, এবং এদের মধ্যবর্তী দূরত্ব gm1m2/r²। তাহলে এর সাহায্যে আমরা ক্যালকুলেট করে নিলাম, এটা বসিয়ে দিলাম। এবং এই মানটা কার, এটা চাঁদের সাপেক্ষে যেটা হবে সেই মানটা ওখানে বসানো হয়েছে। এবার যদি আমরা এখান থেকে বোথ সাইড ক্যালকুলেট করি তাহলে জি উঠে যাবে প্রথমে, তারপরে এম উঠে যাবে। তাহলে ডাইরেক্ট আমরা এখানে লিখতে পারি 81/4 × 10⁵ - x equals to 1/x square equals to 9/4 × 10⁵ - x equals to 1/x equals to 9x plus x equals to 4 × 10⁵ equals to 10x, 4 × 10⁵। অতএব x equals to 4 × 10⁴ কিলোমিটার। তাহলে পৃথিবী থেকে চাঁদ থেকে, আমরা এই দূরত্বটা ধরেছিলাম চাঁদ থেকে, এখানে চাঁদ থেকে বলা হয়েছিল যে এইটা চাঁদ থেকে এই দূরত্বটা। তাহলে পৃথিবী থেকে কত দূরত্ব, এটা মোট ডিস্টেন্সটা বিয়োগ করলেই হয়ে যাবে। মানে বিন্দুটা চাঁদ থেকে দূরে হবে এবং পৃথিবীর কাছাকাছি হবে, ঠিক আছে। এরকম জায়গার দিকে হবে বিন্দুটা, এরকম জায়গার দিকে হবে। চলো আমরা এবার চলে যাই 12 নম্বর প্রশ্নে। পৃথিবী পৃষ্ঠের কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 1% হবে। এরাও সহজ অঙ্ক, এর আগে এরকম ধরনের একটা অঙ্ক করা হয়েছিল। 0.05% পরিবর্তন হবে কত উচ্চতায় উঠলে, এরকম একটা অঙ্ক ছিল, একটু আগেই করা হয়েছে অঙ্কটা, ঠিক আছে। আচ্ছা চলো অঙ্কটা আমরা আবার সমাধান করার চেষ্টা করি।
দেখো পৃথিবী পৃষ্ঠে ও পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতা, পৃথিবী পৃষ্ঠ থেকে মোট এখানে জিজ্ঞেস হচ্ছে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 1% হবে ধরে নাও পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁶। আচ্ছা এখানে আমরা মনে করছি যে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে জি এবং পৃথিবী থেকে একটা গভীরতা আছে, নির্দিষ্ট গভীরতা, সেই গভীরতায় গেলে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে জি ড্যাশ। তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি জি ড্যাশ সমান জি ইন্টু 1/100, 1% হচ্ছে। তাহলে গভীরতার সঙ্গে যে সম্পর্ক জি এর, এটা খুব সহজ প্রশ্ন। গভীরতার সঙ্গে যে সম্পর্ক, এই ইকুয়েশনটা আমরা এর আগে এই দিয়ে অঙ্কটা অনেকবার করা হয়েছে। তাহলে জি ড্যাশের জায়গায় আমরা জি/100 লিখে দেব, ইকুয়াল টু জি 1 মাইনাস h/r লিখব। বোথ সাইড থেকে যদি জি কে ক্যান্সেল করা হয় তাহলে আমরা এখানে লিখতে পারি 1/100 সমান 1 মাইনাস h/r। তাহলে আমরা এখানে লিখতে পারি 99/100 equals to h/r। থেকে আমরা ক্যালকুলেট করলে ডাইরেক্ট এইচ এর মান লিখতে পারি 6336 কিলোমিটার। এখানে পৃথিবীর ব্যাসার্ধ পাশে বলে দেবে, আর এর মান হচ্ছে 6.4 × 10⁶। ইজ দ্যাট ক্লিয়ার? চলো 12 নম্বর প্রশ্ন হয়ে গেল, এবার আমরা চলে যাই 13 নম্বর প্রশ্নে। এখানে বলছে একটি রকেটের ঊর্ধ্বমুখী প্রাথমিক বেগ ভি নট এবং এই উচ্চতায় এর বেগ ভি হলে দেখাও যে ভি নট স্কোয়ার মাইনাস ভি ইকুয়ালস টু 2gh/1 প্লাস আর স্কোয়ার। এটা হলে আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে এটা প্রমাণ করতে হবে। দেখো তাহলে এটা প্রমাণ করতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে যে রকেট আর পৃথিবীর ভর আগে ধরে নিতে হবে। যে মনে করি রকেটের ভর স্মল এম, পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, এবং শক্তির যে সংরক্ষণ নীতি তা এদের স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল দিয়ে দেখাতে হবে, ঠিক আছে? স্থিতিশক্তি এবং গতিশক্তির সূত্র দিয়ে আমাদেরকে এটা যোগ করে দেখাতে হবে। দেখো সলিউশন শুরু করি। শক্তি সংরক্ষণ আগে এখানে লিখে দেই, রকেটের ভর স্মল এম, পৃথিবীর ভর ক্যাপিটাল এম, পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, ঠিক আছে? তাহলে শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী আমরা বলতে পারি জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস হাফ এম ভি নট স্কোয়ার, প্রাথমিক বেগ যেহেতু ভি নট স্কোয়ার, ইকুয়ালস টু যখন এইচ উচ্চতায় উঠলো তখন এর বেগ কত, এই স্থিতিশক্তি কত হবে, আর প্লাস এইচ হয়ে যাবে, এখানে আর প্লাস এইচ হয়ে যাবে, আর এর গতিশক্তি কত হবে, হাফ এম ভি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম এর কি শক্তি সংরক্ষণ নীতি। এটা হচ্ছে কি, যখন সে মাটিতে আছে, যখন ভূমিতে আছে তখন এর পোটেনশিয়াল এনার্জি অ্যাট গ্রাউন্ড, যখন গ্রাউন্ডে তখন পোটেনশিয়াল এনার্জি। আর এটা হচ্ছে কি ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, আর এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অ্যাট হাইট এইচ, পোটেনশিয়াল এনার্জি অ্যাট এইচ হাইট। কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি when velocity
ভি, when velocity v। তাহলে এখান থেকে আমরা যে ফর্মুলা পেলাম সে ফর্মুলার সাহায্যে আমরা লিখতে পারি যে এর মোট শক্তি প্রথমে যা ছিল পরেও তাই থাকবে, কনজারভেশন ল অফ এনার্জি, এটার সাহায্যে আমরা এটা পেয়ে গেলাম। দেখো বোথ সাইড থেকে আমি স্মল এম আর সরি আমি এখানে জিএম যেখানে আছে এদিকেও জিএম আছে, এটাকে একটা সাইডে নিয়ে আসি। তাহলে এখানে আমি লিখতে পারি জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি নট স্কোয়ার। এখান থেকে জি ক্যাপিটাল এম স্মল এম কমন চলে আসলো, ভেতরে পড়ে থাকলো 1 প্লাস আর প্লাস এইচ মাইনাস 1 বাই আর। এখান থেকে কমন চলে আসলো হাফ এম, ব্র্যাকেটে পড়ে আছে ভি স্কোয়ার মাইনাস ভি নট তার স্কোয়ার। এখান থেকে আমি এমটাকে ক্যান্সেল করতে পারি, বোথ সাইড থেকে এম ক্যান্সেল হয়ে যাবে এবং আমি এই পার্টটাকে এদিকে বাঁদিকে নিয়ে চলে আসছি। হাফ অফ ভি স্কোয়ার মাইনাস ভি নট, হাফ অফ ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার ইকুয়ালস টু জিএম মানে আর এলসিএম হয়ে যাবে আর ইন্টু আর প্লাস এইচ, পরে আর প্লাস এইচ মাইনাস অফ সরি এখানে একটু ভুল হলো, এখানে হবে আর মাইনাস এইচ, আর ক্যান্সেল হয়ে গেল, মাইনাস জিএমএইচ বাই আর ইন্টু আর প্লাস এইচ ইকুয়ালস টু দিয়ে 1/2 ব্র্যাকেট ভি নট স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আমি মাইনাসটাকে এদিকে নিয়ে চলে আসলাম, জি ক্যাপিটাল এম এইচ বাই আর ইন্টু আর প্লাস এইচ, আমি এটা পেয়ে গেলাম। ওকে, এখান থেকে আমি কি করতে পারি যে জি এম বাই আর স্কোয়ার লিখে নিলাম, যাতে আমি এটাকে একটা ফর্মে আনতে পারি, বাই এইচ ইন্টু আর প্লাস এইচ বাই আর, যেহেতু আমি ওখানে আর স্কোয়ার করেছি তাহলে এখানে একটা আর দিয়ে ডিভাইড হয়ে যাবে। এবার আমি ইকুয়েশনটা একটু ক্যালকুলেশনটা একটু বড় কিন্তু সহজ, ভি নট স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে আমি ডাইরেক্ট জি লিখে দিচ্ছি, ঠিক আছে, এই পোর্শনটাকে ডাইরেক্ট জি লিখে দিলাম, ইন্টু 2h বাই আর প্লাস আর বাই আর। ওকে, এবার এখানে 2gh ভি স্কোয়ার ভি নট স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh বাই 1 প্লাস এইচ বাই আর। এটাকে আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে এই প্রমাণিত। ঠিক আছে, চলো আমরা এবার 14 নম্বর প্রশ্নে যাই। একটি বস্তুকে পৃথিবী থেকে মুক্তি দ্রুতির অর্ধেক বেগ দিয়ে ঊর্ধ্বে নিক্ষেপ করা হলো, বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? আচ্ছা, প্রশ্নটা কিন্তু সহজ প্রশ্ন, আগের মতোই প্রশ্ন। যখন আমরা শক্তির সংরক্ষণ নীতি এখানে আমরা ব্যবহার করব, সেই যখন প্রথমে ছিল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, যখন ভূপৃষ্ঠে ছিল তখন তার পোটেনশিয়াল এনার্জি হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, এবং কাইনেটিক এনার্জি এখানে হচ্ছে মুক্তিবেগের অর্ধেক, তাহলে হাফ এম, তাহলে ভিই বাই 2 এর স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস অফ জি এম ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ নিক্ষেপ করা হলো, এবং বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠবে। বস্তুটি যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে তখন এর কাইনেটিক এনার্জি 0 হবে, সর্বোচ্চ উচ্চতায় কিন্তু কাইনেটিক এনার্জি 0 থাকে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে সব দিক থেকে যদি ক্যান্সেল করি স্মল এম কে, এখানে পাচ্ছি কি জি ক্যাপিটাল এম বাই আর
প্লাস 1/2 ভি ই তার স্কোয়ার বাই 4 হলো মাইনাস জি ক্যাপিটাল এম বাই আর প্লাস এইচ। আচ্ছা, এখানে আমরা আরেকটা ভ্যালু লিখতে পারি, এটা হচ্ছে যেটা হয় মুক্তিবেগ 2gh, এটাকে আমরা লিখতে পারি 2gm বাই আর, এটা লেখা যায়, ঠিক আছে, 2gm বাই আর, আমরা কিন্তু এই লাইনটা লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা এই ভি এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো, জি ক্যাপিটাল এম আর প্লাস 1/2 ইন্টু 1/4 ইন্টু 2gm বাই আর, যেহেতু স্কোয়ার ওই জন্য রুটটা এখান থেকে ক্যান্সেল হয়ে গেল, মাইনাস জিএম বাই আর প্লাস এইচ, 2 ক্যান্সেল হয়ে গেল, মাইনাস জিএম বাই আর প্লাস জিএম বাই 4r ইকুয়ালস টু মাইনাস অফ জিএম বাই আর প্লাস এইচ। এখান থেকে জিএমটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি 1/4r মাইনাস 1/r ইকুয়ালস টু 1/r প্লাস এইচ। এখান থেকে আমরা ক্যালকুলেট করলে পাবো কি এইচ ইকুয়ালস টু আর বাই 3। তাহলে কত উচ্চতায় উঠবে? পৃথিবীর ব্যাসার্ধের 1/3। যদি মুক্তিবেগের অর্ধেক বেগে ছুঁড়ে দেওয়া হয় তাহলে পৃথিবীর ব্যাসের 1/3 উপরে উঠবে। আচ্ছা, আমরা এবার শেষের দিকে প্রায় চলে এসেছি, আমরা 15 নম্বর প্রশ্নটা পড়ে নেই একবার। একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে 3400 কিলোমিটার উচ্চতায় পৃথিবীর চারিদিকে একটি বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এই উপগ্রহের কক্ষীয় বেগ ও ঘূর্ণনের পর্যায়কাল নির্ণয় করো। কক্ষীয় বেগ ও ঘূর্ণনের পর্যায়কাল নির্ণয় করো। প্রথমে আগে ভাবতে হবে যে এই যে উপগ্রহটা ঘুরছে, ঘুরছে কিভাবে ঘুরছে? উপগ্রহটা যেখানে ঘুরছে, এই হচ্ছে পৃথিবী যদি থাকে, এই পৃথিবীর রেডিয়াস হচ্ছে আর, ও এখান থেকে এইচ উচ্চতায় ঘুরছে, তাহলে এই যে অরবিটে ও ঘুরছে, এই অরবিটের রেডিয়াস কত হবে? এই অরবিটের রেডিয়াস হবে এইচ প্লাস আর, অরবিটের রেডিয়াস হবে এইচ প্লাস আর। তাহলে এখানে আমরা স্মল আর ইকুয়ালস টু লিখবো এইচ প্লাস আর। এইচ প্লাস আর হলে ভ্যালুটা কত হবে? 6400 প্লাস 3400 কিলোমিটার, 3400 কিলোমিটার উপরে উঠছে, 9800 কিলোমিটার এর রেডিয়াস হবে, ঠিক আছে। এবার কক্ষীয় বেগের যে রাশিমালা ভি ইকুয়াল টু রুট আন্ডার জি আর স্কোয়ার বাই আর, আর ইন্টু রুট আন্ডার জি বাই আর। জাস্ট এখানে ভ্যালু বসাও, 6400 ইন্টু 10 কিউব ইন্টু রুট 9.8, আর এর ভ্যালু হচ্ছে 9800 ইন্টু 10 কিউব। খালি এখানে মানটা বসিয়ে দিলাম, আর কিচ্ছু করা লাগবে না। 6000 এর অ্যান্সার আসবে 6400 মিটার পার সেকেন্ড। এখানে আমরা তাহলে এর কক্ষীয় বেগ পেয়ে গেলাম। এবার কক্ষীয় বেগের পরবর্তী আমরা পর্যায়কাল নির্ণয় করব। পর্যায়কাল নির্ণয় কিভাবে হবে? টি ইকুয়ালস টু 2πr/v, 2πr/v, জাস্ট ভ্যালু আর কিছু না। 2π ইন্টু 9800 ইন্টু 10 কিউব, আর এর ভ্যালু আমরা বার করেছি অলরেডি, ভি এর ভ্যালু হচ্ছে 6400, ক্যালকুলেট করলে আমরা পাবো টি সমান 9621 সেকেন্ড, 9621 সেকেন্ড। ওকে, চলো পরবর্তী 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন হচ্ছে এ বাহু বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্র, এর বর্গক্ষেত্রের 3টি শীর্ষবিন্দুতে এম সমভর বিশিষ্ট 3টি বস্তুকণা অবস্থান করছে। বর্গক্ষেত্রটির চতুর্থ শীর্ষবিন্দুতে একক ভরের কোনো বস্তুকণা থাকলে তার উপর
প্রযুক্ত মহাকর্ষ বলের মান ও তার অভিমুখ নির্ণয় করো। আচ্ছা, আমরা তাহলে একটা বর্গক্ষেত্র আগে এঁকে নেই। এই হচ্ছে একটা বর্গক্ষেত্র আঁকা হলো। এবার এই বর্গক্ষেত্রের উপরে আমরা একটু ছবি আঁকি, দাঁড়াও। তিনটি বিন্দুতে এম আছে, একটা এম আছে, একটা এম আছে, একটা এম আছে, আর চতুর্থ যে বিন্দু সেই বিন্দুটা হচ্ছে এই বিন্দুটা, চতুর্থ বিন্দু এই বিন্দুটা আছে। ঠিক আছে, এবং এ বাহু বিশিষ্ট, বাহু হচ্ছে সব এ, বাহু হচ্ছে সব এ। তাহলে এর যে কর্ণ, এই কর্ণের মান হচ্ছে √2a। এটা আর আমি ব্যাখ্যা করলাম না, এটা তোমরা সবাই জানো। একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয় √2a। ঠিক আছে, √2a। তাহলে এই বস্তুকে এই বিন্দুতে যেটা আছে, এখানে একে এম বস্তু দ্বারা আকর্ষণ করা হবে। যে বল সেটা হচ্ছে F1 বল, এবং এর দ্বারা যে আকর্ষণ করা হবে হচ্ছে F2 বল, এবং এ দ্বারা যেভাবে আকর্ষিত হবে সেটা হচ্ছে F3 বল, ঠিক আছে। এবার আমরা সমাধান শুরু করি। দেখো, যেখানে যে মোট যে বল, প্রথমে এখানে দুটো বল কাজ করবে এর কর্ণ বরাবর। প্রথম বলটা হচ্ছে যে এই বস্তু দ্বারা সরাসরি যেভাবে আকর্ষণ হচ্ছে সেটা হচ্ছে সরাসরি আকর্ষণ বলের মানটা হচ্ছে F3 সরাসরি। এই এম এই বস্তুকে যে আকর্ষণ করছে সেটা হচ্ছে F3, এবং এখানে একটি বল কাজ করছে যেটা হচ্ছে F1, এবং এখানে একটি বল কাজ করছে যেটা হচ্ছে F2। তাহলে এই দুটো মিলিত হয়ে একটি লব্ধি বল তৈরি করবে। সেই লব্ধি বলটা এই বরাবর যাবে, সেই লব্ধি বলটাকে আমরা বলবো F ড্যাশ। সেই F ড্যাশটাকে আমরা এখানে এইভাবে লিখতে পারি, F ড্যাশ ইকুয়ালস টু ব্র্যাকেটের মধ্যে F1 তার স্কোয়ার প্লাস F2 তার স্কোয়ার টু দি পাওয়ার 1/2। এবার এখানে পুরোটাকে আমরা রুটের মধ্যে যদি রাখি, GM ইন্টু 1/a স্কোয়ার। এটা কিভাবে হলো, যে এই বিন্দুতে যদি আমরা F1, তো এই বিন্দুতে যদি ধরি তাহলে এর মান হচ্ছে m, এখানে হচ্ছে ইউনিট মাস। ঠিক আছে, এখানে ইউনিট মাস রাখা হচ্ছে, এখানে কারণ বলেই দেওয়া হয়েছে যে একক ভরের কোনো বস্তু কণাকে যদি আমরা রাখি তাহলে GM ইন্টু 1, আর এদের মাঝখানে যে ডিস্টেন্স সেটা হচ্ছে a, প্লাস F2 এর ক্ষেত্রে সেই একইভাবে GM ইন্টু 1/a স্কোয়ার তাহলে এখান থেকে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি আমরা অ্যান্সার পাবো √2 ইন্টু GM/a স্কোয়ার। তাহলে এর অভিমুখ কোন দিকে? এর অভিমুখ হচ্ছে হলো কর্ণ বরাবর m ভরের দিকে, কর্ণ বরাবর m ভরের দিকে। ঠিক আছে, এবার যে সরাসরি যেটা, এটা যেটা নির্ণয় করলাম, এটা নির্ণয় হলো কেবলমাত্র এই ভর এবং এই ভরের সমন্বয় যেটা এখানে হচ্ছে সেটা। এবার আমরা এটা দ্বারা সরাসরি যে আকর্ষণ বল, সেই সরাসরি আকর্ষণ বলের মানটাকে নির্ণয় করব। সেটা হবে F3, সরাসরি হবে F3 GM ইন্টু 1/√2a তার স্কোয়ার ইকুয়ালস টু GM/2a তার স্কোয়ার। আচ্ছা, তাহলে এবার মোট যে বল সেটা হবে কি, মোট বল যেটা এই বিন্দুতে আকর্ষিত হবে, সেটা কি হবে, F ইকুয়াল টু F ড্যাশ প্লাস F3।
এফ ড্যাশটা কি ছিল, এফ ড্যাশটা ছিল F1 এবং F2 এর সম্মিলিত মান। এবার ওর সঙ্গে আমি F3টাকে যদি যোগ করি তাহলে ভ্যালুটা ঠিক দাঁড়াবে যা GM/A², এই ভ্যালুটা এবং এই ভ্যালুটাকে যোগ করা হচ্ছে। GM/A²টাকে কমন চলে আসবে অটোমেটিক্যালি, এটা অটোমেটিক্যালি কমন চলে আসবে, ভেতরে পড়ে থাকবে √2 + ½ এটা হবে কর্ণ বরাবর এম ভরের দিকে, মানে এই বরাবর, কর্ণ বরাবর এম ভরের দিকে মানে এই বরাবর যাবে, এই বরাবর কর্ণ বরাবর এম ভরের দিকে লিখে দেওয়া হোক। এম ভরের দিকে। আর দুটো মাত্র নিউমেরিক্যাল বাকি। আমরা এবার চলে যাই 17 নম্বর প্রশ্নে। দেখো, পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে অবস্থিত একটি বিন্দু থেকে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো। প্রমাণ করো বস্তুটি পৃথিবী পৃষ্ঠকে যে বেগে আঘাত করবে তার মান হচ্ছে এটি। পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে অবস্থিত একটি বিন্দু থেকে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো, প্রমাণ করো পৃথিবীকে যে বেগে আঘাত করবে তার মান এটি। এটা আমরা আবার সেই শক্তি সংরক্ষণ নীতির সাহায্যেই করব। শক্তি সংরক্ষণ নীতি যদি আমরা এখানে ব্যবহার করি, যখন পৃথিবী পৃষ্ঠে সেই বস্তুটা থাকছে তখন তার অভিকর্ষ স্থিতিশক্তির মান হচ্ছে G(M)(m)/r প্লাস এর গতিশক্তি কি হবে 1/2mv²। এখানে আমরা কনসিডার করছি এই হচ্ছে পৃথিবী আছে, সরি এখানে দাঁড়াও, এখানে আমরা এই পৃথিবী এঁকে নিলাম। এবার পৃথিবীর ব্যাসার্ধ আর, এবার এই বস্তুটা স্মল আর উচ্চতা থেকে পৃথিবী পৃষ্ঠের উপর পড়ছে, তাহলে পৃথিবী পৃষ্ঠকে কত জোরে সে আঘাত করবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে এবং প্রমাণ করে দেখাতে হবে যে বেগে ও পৃথিবী পৃষ্ঠে পড়বে তার মান হবে এটা, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো সর্বপ্রথম আমরা শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী প্রমাণ করব কি, যে সংঘর্ষের আগে ও সংঘর্ষের পরে মোট শক্তি সমান থাকবে। তাহলে সে যখন পৃথিবী পৃষ্ঠে থাকছে তার স্থিতি শক্তির মান হচ্ছে এটা -G(M)/r প্লাস ½ mv²। তাহলে এটা হচ্ছে যখন সে পৃথিবী পৃষ্ঠে থাকছে তখনকার তার মান, তখন যে তার মোট শক্তির মান, ঠিক আছে। এবার এটাকে আমরা ইকুয়াল টু দিয়ে আমরা লিখব যে -G(M)/r এই উচ্চতা থেকে, এই উচ্চতায় যখন ছিল তখনকার যে এর স্থিতিশক্তি, সেই স্থিতিশক্তির মোট মানটা। কিন্তু এখানে আমরা কোনো গতিশক্তি দিচ্ছি না, কারণ কি গতিশক্তির মান তো শূন্য। বস্তুটা পৃথিবী থেকে এই হচ্ছে পৃথিবীর সারফেস, পৃথিবীর সারফেস থেকে একটা সার্টেন হাইট থেকে যখন বস্তুটাকে ফেলা হচ্ছে তখন বস্তুর প্রাথমিক বেগ তো শূন্য, ওই জন্য তখন ওর গতিশক্তিটাকে আমরা শূন্য ধরছি, সেখানে কেবলমাত্র ওর স্থিতিশক্তি আছে আর কোনো শক্তি নেই সেখানে। তো আমরা সেই জন্য এখানে গতিশক্তিকে আমরা শূন্য দ্বারা রিপ্রেজেন্ট করলাম। এবার যদি আমরা ইকুয়েশনটাকে ক্যালকুলেট করি, বোথ সাইড থেকে আমরা জি ক্যান্সেল করে স্মল এমটাকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি। G(M)/r প্লাস ½ v² -G(M)/r এই পর্যন্ত আমরা এটাকে লিখতে পারি এভাবেই, ঠিক আছে। পরবর্তী ইকুয়েশনে আমরা করতে পারি কি, যে ½ v² G(M)/r মাইনাস G(M)/r ইকুয়ালস টু v² × 2 × G(M) ব্র্যাকেটের মধ্যে 1/r মাইনাস 1/r। এবার এখানে 2Gm যেটা আছে এটাকে আমরা gr² লিখতে পারি, স্মল gr² লিখতে পারি, ঠিক আছে। তার কারণ G = Gm/r² আমরা এটা জানি, তাহলে এখান থেকে আমরা G(M) = G(r²) জাস্ট মানটাকে বসিয়ে দেব এখানে, Gr², 1 - r² মাইনাস 1/r। এবার যদি আমরা এটাকে যদি বোথ সাইডে যদি আমরা রুট করে দেই তাহলে v = বাইরে কেবলমাত্র r পড়ে থাকবে এবং এই 2g এবং 1/r মাইনাস 1/r পুরোটা রুটের মধ্যে চলে আসবে এবং এটাকেই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে সমীকরণ প্রমাণিত।
সমীকরণ তাহলে প্রমাণিত। ঠিক আছে, এবার চলো আমাদের শেষ প্রশ্ন এবং 18 নম্বর প্রশ্নে আমরা পৌঁছে যাই। দেখো, তবে যারা এই এতক্ষণ ধরে প্রায় 1.5 ঘন্টার উপরে স্ট্রিমিং হচ্ছে, এখন রাত 11টা 5, তো এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখবে, পুরো শেষ পর্যন্ত যারা আসবে, প্রত্যেকটা সলিউশন যারা বুঝবে, বোঝার চেষ্টা করবে, আশা করি তারা নিশ্চয়ই ফিজিক্স শিখতে পারবে। প্রথম 2-5টা নিউমেরিক্যাল দেখে স্কিপ করার কাজ না, ঠিক আছে? পুরো একটানা সমস্ত নিউমেরিক্যাল সলভ করা, নিজে হাতে সলিউশন দেখা, খাতায় সেগুলো লেখা, যেগুলো এখানে ভিডিওতে আমি বলছি সেগুলো খাতায় লেখো। এর আগে যে নিউমেরিক্যালগুলো, বেসিক নিউমেরিক্যালগুলো করে দিয়েছি, সেই বেসিক নিউমেরিক্যালগুলো একটু দেখো, তাহলে তোমাদের টোটাল কনসেপ্ট ক্লিয়ার হবে। গ্র্যাভিটেশনের উপরে আর কোনো ডাউট থাকবে না। গতদিন 22টা নিউমেরিক্যাল, আজকে 18টা নিউমেরিক্যাল, একটা চ্যাপ্টার থেকে অলরেডি প্রায় 40টা নিউমেরিক্যাল শেষ হওয়ার পথে। এবং আগামী দিনে আমি আবার প্রবলেম সেট 3 বা হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলের উপরে যে কোশ্চেনগুলো আছে গ্র্যাভিটেশনের, সেই কোশ্চেনগুলো নিয়ে আবার হাজির হব। এরকমভাবে আমি পুরো ছায়া প্রকাশনীর বইতে যতগুলো নিউমেরিক্যাল আছে গ্র্যাভিটেশনের উপরে সমস্ত নিউমেরিক্যাল সলভ করব। এবং ছায়া প্রকাশনী বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার, সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে আমি চলে যাব সাঁতরার বইতে। সেই সাঁতরার যে প্রকাশনী, ওই প্রকাশনীর বইতে যত রকমের নিউমেরিক্যাল আছে গ্র্যাভিটেশন থেকে শুরু করে সমস্ত চ্যাপ্টার, সেগুলো সলিউশন করব। তারপর চলে যাব পারুল প্রকাশনী। প্রত্যেক যত রকমের ফিজিক্স বই মার্কেটে আছে, তার প্রত্যেকটা প্রকাশনীতে যে যে নিউমেরিক্যাল দেওয়া আছে, প্রত্যেকটা নিউমেরিক্যাল প্রত্যেকটা চ্যাপ্টার ধরে সলিউশন করা হবে। এবং তারপরে যদি মার্কেটের সমস্ত বই শেষও হয়ে যায়, আমি চলে যাব নিট পর্যায়ের যে কোশ্চেনগুলো আসে গ্র্যাভিটেশন থেকে, সেই কোশ্চেনগুলো সেখানে সলভ করানো হবে। যেমন নিটের সব থেকে এখন পপুলার যে বই, সেটা হচ্ছে এররলেস ফিজিক্স। সেখানে গ্র্যাভিটেশনের উপরে প্রায় 200-250 কোশ্চেন আছে, সব সলিউশন করানো হবে যদি তোমরা সেগুলো মনোযোগের সঙ্গে শিখতে থাকো। চলো তাহলে শেষ প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। যে পৃথিবীর ব্যাস বরাবর একটি সুড়ঙ্গ খনন করা হলো এবং প্রমাণ করো এম ভর বিশিষ্ট একটি বস্তু যখন কেন্দ্র থেকে আর দূরত্বে আছে, তখন বস্তুর উপর প্রযুক্ত বল F - mg/R। এক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে যে পৃথিবীর ঘনত্ব হচ্ছে সুষম ঘনত্ব। আচ্ছা, আমরা এখানে ছবি আঁকি, পৃথিবীটাকে একটু এঁকে নেই। এই হচ্ছে পৃথিবী, ঠিক আছে? পৃথিবীর, মনে করো পৃথিবীর এই উপরে একটি বিন্দু আছে, এই বিন্দুটার নাম হচ্ছে এ বিন্দু। এবং পৃথিবীর এই যে সেন্টার, এই সেন্টার পয়েন্ট হচ্ছে ও। এবং এখান থেকে পৃথিবীর যে ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। এবং এই কেন্দ্র থেকে আর, স্মল আর ডিস্টেন্সে বস্তুটা এখানে অবস্থিত আছে, ঠিক আছে? সি বিন্দু। এবার আমরা এখানে যে প্রযুক্ত বল F = g - mgr স্মল আর বাই আর, তাহলে এখানে পৃথিবীর ঘনত্ব হচ্ছে যদি রো হয়, তাহলে আমরা অভিকর্ষ ত্বরণ, যে এ বিন্দুতে যে অভিকর্ষ ত্বরণ আছে, এ বিন্দুতে যে অভিকর্ষ ত্বরণ, এখানে যে জি আছে, সেই জি এর ভ্যালু আমরা নির্ণয় করব। জি ইকুয়াল টু 4/3 পাই ইন্টু আর রো জি। ইকুয়েশন থেকে তোমাদের মধ্যে হয়তো কনফিউশন সৃষ্টি হতে পারে, আমি তবু একটা ভেঙে পাশে লিখে দিচ্ছি। জি ইকুয়াল টু gm/r²। এই ইকুয়েশন যখন এটা মাস দেওয়া থাকে তখন আমরা এভাবে লিখতে পারি, যখন ডেনসিটি দেওয়া থাকে, ঘনত্ব দেওয়া থাকে, তখন এইভাবে লেখা হয়। এবার যখন তোমরা অভ্যস্ত হয়ে যাবে অঙ্ক করতে করতে, তখন তোমরা এখান থেকে ভেঙে, এই ইকুয়েশন থেকে ভেঙে এই ইকুয়েশনে এসে আর সময় নষ্ট করবে না, তখন তোমরা সরাসরি এই ইকুয়েশনটা লিখবে। এইখান থেকে কিভাবে কনভার্ট করা যায় দেখো, gm/r², এখানে আমরা কি জানি, ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, এভাবে লেখা যায় তো। তাহলে এখানে আমরা মাস ইকুয়াল টু কি লিখতে পারি, m ইকুয়াল টু রো ভি। তাহলে এখানে রো আর ভি এর মান কত, 4/3 পাই r³ দেখো তো যদি ক্যান্সেল করা হয়, এখানে এটা পাওয়া যায় কি, 4/3 পাই, এখানে r³ আছে, এখানে r² ছিল, তাহলে এই r³ আর r² যদি ক্যান্সেল হয়, এখানে আর পড়ে থাকবে না, কেবলমাত্র আর পড়ে থাকবে।
আর এখানে রো জি, এখানে রো জি, জি পড়ে থাকবে। দেখো এইটাই আমি এখানে লিখেছি, এখানে খেয়াল করে দেখো এটাকে আমি এখানে লিখেছি। তাহলে যখন ঘনত্ব দিয়ে বলবে তখন জি এর মান হবে 4/3 পাই আর রো জি। এটা 1 নম্বর ইকুয়েশন। যখন তোমরা অভ্যস্ত হয়ে যাবে অঙ্ক করতে করতে তখন তোমরা এই কনভার্ট করে টাইমটা নষ্ট না করে সরাসরি ইকুয়েশন লিখতে পারবে। আর যদি কারোর অসুবিধা থেকে থাকে তখন সে রাফে একবার কনভার্ট করে নেবে বা অঙ্কের মধ্যে একবার কনভার্সনটাকে দেখিয়ে দেবে। ঠিক আছে। আবার সি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ, এবার এই সি বিন্দুতে যে জি এর মান, সেই জি এর মানটাকে আমরা জি ড্যাশ হিসেবে ধরবো, কারণ একটা নির্দিষ্ট গভীরতায় এসছে। সেই গভীরতায় যে গভীরতার মানটা হবে কি ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। ঠিক আছে, তাহলে আমরা এখানে মান বসিয়ে দেই 4/3 পাই ইন্টু আর রো জি, আর রো জি, এই মানটা পেয়ে গেলাম। এবার দেখো এই যে ভ্যালু, এখান থেকে আমরা 1 নম্বর সমীকরণ থেকে এই যে 4/3 পাই কমন পাচ্ছি, রোজি রোজি কমন পাচ্ছি। তাহলে এই অংশটার মান কি, এই অংশটার মানে হচ্ছে আমরা লিখতে পারি জি বাই আর। খালি এই আরটাকে তো আমরা কমন পাইনি, তাহলে আরটাকে যদি আমরা বাঁদিকে দিয়ে দেই তাহলে 4/3 পাই রোজি, এটার মান হচ্ছে স্মল জি বাই আর, স্মল জি বাই আর। এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। ইন্টু এখানে কি পড়েছিল স্মল আর, স্মল আর এর মান পেয়ে গেলাম। তাহলে যে বস্তুটা আছে সেই বস্তুর উপর ক্রিয়াশীল বল এফ ইকুয়ালস টু এম জি ড্যাশ, এফ ইকুয়ালস টু এম জি ড্যাশ। তাহলে এফ ইকুয়ালস টু এম জি ড্যাশের মান আমরা এবার এখানে জি ড্যাশের ভ্যালুটা জাস্ট বসিয়ে দেবো। জি ড্যাশের ভ্যালু আমরা যেই বসিয়ে দেবো সেই আমরা এখানে সঙ্গে সঙ্গে কি পেয়ে যাব, এম জি আর বাই আর, এই এই মানটা পেয়ে গেলাম। এবার এখানে আমাদেরকে একটা ইকুয়েশনে মাইনাস চিহ্ন দেওয়া আছে। দেখো এই মাইনাস চিহ্নটা যে দেওয়া আছে এই মাইনাসটা এখানে অটোমেটিক্যালি আমরা লিখতে পারি, কারণ কি যে এই যে এফ আমরা যে বার করলাম, এই এফ ও আর এটা কি পরস্পর বিপরীত অভিমুখী, পরস্পর বিপরীত অভিমুখী, পরস্পর বিপরীত অভিমুখী। অতএব আমরা লিখতে পারি এফ সমান মাইনাস এম জি আর বাই আর, মাইনাস এম জি আর বাই আর। এই যে মাইনাস এখানে লিখলাম, এই দেখো এখানে যেটা এফ, এফটা হচ্ছে কি নিচের দিকে এবং আর এর মান উপরের দিকে থাকছে, দুটোর অভিমুখ পরস্পর বিপরীতমুখী, সেই জন্য এখানে সমীকরণে মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আজকের সলিউশন তাহলে এই পর্যন্ত। সমস্ত নিউমেরিক্যাল তোমাদেরকে সলিউশন করে দিলাম। এই যে পিডিএফটাকে আমি এতক্ষণ ধরে সলিউশন করলাম, এই সলিউশন করা পিডিএফটা যদি তোমরা নিতে চাও তাহলে আমাদের কোশ্চেন ক্যাম্পাস অ্যাপ্লিকেশনে চলে যাবে, সেটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। সেখানে তোমরা এটি পুরো পিডিএফটা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। আমাদের অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখানে এটা দেখে নিতে পারো। কোশ্চেন ক্যাম্পাস এই যে অ্যাপ্লিকেশন, এটা ঠিক এরকম দেখতে হবে। ঠিক আছে, এবং তোমরা যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে ফিজিক্স রিলেটেড আমাকে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো এই নাম্বারে। তো আজকের জন্য এই পর্যন্তই থাকুক। আবার আগামীতে আমি প্রবলেম সেট 3 বা হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল এর উপরে যে কোশ্চেনগুলো আছে গ্র্যাভিটেশনের সেগুলো নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।